হ্যালো বন্ধুরা, তোমাদেরকে মাই ক্লাসরুমে স্বাগত। আমি রূপক। আজকে আলোচনা করব ক্লাস 6-এ পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটি। চলো তাহলে শুরু করা যাক। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, হাইনরিখ হাইনে। কবিতাটি শুরু করার আগে আমরা কবি পরিচিতি ও কবিতার শব্দার্থগুলো দেখে নেব। চলো দেখে নিই। হাইনরিখ হাইনে জন্ম 1797, মৃত্যু 1856। জন্ম জার্মানির রাইন নদীর তীরে ডুসেলডর্ফ। ঊনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট জার্মান কবি। তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক হিসাবেও তার খ্যাতি ছিল। তবে গীতিকবি হিসাবেও তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। 1817 সালে প্রথম কবিতা প্রকাশিত হয়। 1826 সালে প্রকাশিত হয় হাজ রাইস বা হাজ যাত্রা। 1827 সালে প্রকাশিত হয় কাব্য গীতিগ্রন্থ বুচ দ্যার লেইডার। উত্তর সাগর গীতিকা তাকে বিশ্বজনীন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। এছাড়াও নতুন কবিতা, জার্মানি এক শীতের রূপকথা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং ফরাসি পরিস্থিতি, রোমান্টিক কাব্যধারা, ধর্মের ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য আলোচনা গ্রন্থ। পৃথিবীর বিভিন্ন ভাষায় তার গীত কবিতাগুলি অনুদিত হয়েছে। এবার আমরা শব্দার্থগুলো দেখে নেব। নগ্ন পাহাড় এর অর্থ হলো গাছপালাহীন ন্যাড়া পাহাড়। তপ্ত, তপ্ত কথার অর্থ হলো গরম। বুনো, বুনো কথার অর্থ হলো বন্য। প্রভাত, প্রভাত কথার অর্থ হলো ভোরবেলা। বেদনা, বেদনা কথার অর্থ হলো ব্যথা বা কষ্ট। চলো এরপর আমরা কবিতাটা আলোচনা করি। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, হাইনরিখ হাইনে। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে, দাঁড়িয়ে পাইন আকাশে নয়ন তুলে। কবি এখানে একটি পাইন গাছকে নির্দেশ করেছেন, যে পাইন গাছটি উত্তরে বুনো নগ্ন পাহাড়ের ওপরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে। যেন বরফের রূপালী কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। কবি বলেছেন পাইন গাছটি যেন বরফের ঢাকা রূপালী কাপড় পরে দাঁড়িয়ে আছে এবং কি সে দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখছে। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে। কবি এখানে বলেছেন যে পাইন গাছটি স্বপ্ন দেখে যে দূরে মরুভূমির দেশে, যেখানে কি সকালে সূর্য ওঠে। তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মেরু তটে। এখানে কবি বলেছেন পাইন গাছ উষ্ণ তপ্ত মরুভূমির দেশে স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে দেখে তপ্ত পাহাড়ে বুক ভরা বেদনা নিয়ে পাম গাছ দাঁড়িয়ে রয়েছে। এই কবিতাটি পড়ে আমরা বুঝতে পারলাম যে এখানে দুটি গাছের বেদনার কথা বলা হয়েছে। পাইন শীতপ্রধান পার্বত্য অঞ্চলের গাছ ও পাম উষ্ণ মরুভূমি অঞ্চলের গাছ। তাদের দুজনের পরিবেশ ও পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। একজন আজন্ম শীত ভোগ করে ক্লান্ত, আর একজন উষ্ণ তাপে দগ্ধ। তাই তারা পরস্পরের অন্তর্বেদনার জায়গায় এক এবং তারা পরস্পরের সমাবেশী। এবার আমরা আলোচনা করব কবিতার প্রশ্ন উত্তরগুলো। একের দাগের একের প্রশ্ন, কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়? একের দাগের একের উত্তর, কবি হাইনরিখ হাইনের জন্মস্থান জার্মানির রাইন নদীর তীরে ডুসেলডর্ফে। একের দাগের দুইয়ের প্রশ্ন, কবি হাইনের লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো। একের দাগের দুইয়ের উত্তর, কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো নতুন কবিতা, জার্মানি এক শীতের রূপকথা। একের দাগের তিনের প্রশ্ন, কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো। একের দাগের তিনের উত্তর, কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম হলো ফরাসি পরিস্থিতি ও ধর্মের ইতিহাস। দুইয়ের দাগের প্রশ্ন, ঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দাও। দুইয়ের এক, উত্তরে দক্ষিণে পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। দুইয়ের দাগের একের উত্তর, উত্তরে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। তাহলে আমরা এখানে উত্তরের মাথায় টিক চিহ্ন দেব। দুইয়ের দাগের দুইয়ের প্রশ্ন, যেন বরফের সোনালী রূপালী সবজে কাপড় পরে। দুইয়ের দাগের দুইয়ের উত্তর, যেন বরফের রূপালী কাপড় পরে। তাহলে আমরা এখানে রূপালীর মাথায় টিক চিহ্ন দেব। দুইয়ের দাগের তিনের প্রশ্ন, মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ। দুইয়ের দাগের তিনের উত্তর, মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। তাহলে আমরা এখানে পামের মাথায় টিক চিহ্ন দেব। দুইয়ের দাগের চারের প্রশ্ন, জার্মান ভাষায় কবিতা লেখেননি গয়ঠে রিলকে শেক্সপিয়র। দুইয়ের দাগের চার উত্তর, জার্মান ভাষায় কবিতা লেখেননি শেক্সপিয়র। তাহলে আমরা এখানে শেক্সপিয়রের মাথায় টিক চিহ্ন দেব। তিনের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির দুই একটি বাক্যে উত্তর লেখো। তিনের দাগের একের প্রশ্ন, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? তিনের দাগের একের উত্তর, পাইন গাছ সাধারণত শীতপ্রধান পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। তিনের দাগের দুইয়ের প্রশ্ন, পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? তিনের দাগের দুইয়ের উত্তর,
পাইন গাছ বরফের রূপালী পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে। 3-এর দাগে 3-এর প্রশ্ন, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? 3-এর দাগে 3-এর উত্তর, পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে। 3-এর দাগে 4-এর প্রশ্ন, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? 3-এর দাগে 4 উত্তর, পাইন গাছ দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। 4-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর 1, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? 4-এর দাগের 1-এর উত্তর, রুক্ষ শুকনো মরুভূমির ওপরে নিঃসঙ্গ পাম গাছ একা দাঁড়িয়ে থাকে। সূর্যের তাপে পাহাড় গরমে যত তেতে ওঠে, পাম গাছের বুক ততই বেদনায় ভরে ওঠে। 4-এর দাগের 2-এর প্রশ্ন, পাইন গাছ কি স্বপ্ন দেখে? 4-এর দাগের 2-এর উত্তর, পাইন গাছ উষ্ণ তপ্ত মরুভূমির দেশের স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে দেখে তপ্ত পাহাড়ে বুক ভরা বেদনা নিয়ে পাম গাছ দাঁড়িয়ে রয়েছে। 4-এর দাগের 3-এর প্রশ্ন, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? 4-এর দাগের 3-এর উত্তর, পাইন গাছ শীতল দেশের ও পাম গাছ উষ্ণ দেশের গাছ। তাদের দুজনের পরিবেশ ও পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। একজন আজন্ম শীত ভোগ করে ক্লান্ত, আর একজন উষ্ণতাপে দগ্ধ। তাই তারা অন্তর্বেদনার জায়গায় এক এবং তারা পরস্পরের সমাবেথী। সেই জন্যই বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে। 5-এর দাগের প্রশ্ন, মরুভূমি ও মরুতট শব্দটি লক্ষ্য করো। দেখো এখানে মরুর সঙ্গে ভূমি যুক্ত হয়ে হয়েছে মরুভূমি, আর এখানে মরুর সঙ্গে তট যুক্ত হয়েছে মরুতট। একইভাবে সূর্য ও নয়ন এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো। 5-এর দাগের উত্তর, সূর্য। দেখো এখানে সূর্যের সাথে গ্রহণ যুক্ত হয়েছে সূর্যগ্রহণ, আর সূর্যের সঙ্গে উদয় যুক্ত হয়েছে সূর্যোদয়। আবার এখানে দেখো নয়নের সঙ্গে তারা যুক্ত হয়ে হয়েছে নয়নতারা, আবার এখানে নয়নের সঙ্গে মণি যুক্ত হয়েছে নয়নমণি। 6-এর দাগের প্রশ্ন, সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো। 6-এর দাগের উত্তর, বিশেষণগুলি হলো বুনো, নগ্ন, রূপালী, তপ্ত, বেদনা, দুলে দুলে। 7-এর দাগের প্রশ্ন, নানা রকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো। পার্বত্য অঞ্চল পাইন গাছ, মরুভূমি অঞ্চল পাম গাছ। তো এখানে দুদিকে দুটো কলাম দেওয়া আছে, একটা পার্বত্য অঞ্চলের কলাম দেওয়া আছে, একটা মরুভূমি অঞ্চলের কলাম দেওয়া আছে। তো এখানে আমাদেরকে পার্বত্য অঞ্চলের গাছের নাম লিখতে হবে, আর এদিকে আমাদেরকে মরুভূমি অঞ্চলের গাছের নাম লিখতে হবে। 7-এর দাগের উত্তর, নানা রকম গাছের নাম হলো পার্বত্য অঞ্চল পাইন, উইলো, ফার, ওক, মরুভূমি অঞ্চল পাম, খেজুর, ক্যাকটাস, ফণিমনসা। 8-এর দাগের প্রশ্ন, পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানস মানচিত্রে কি কি শব্দ ব্যবহার করবে। দেখো এখানে একটা মানস মানচিত্র দেওয়া আছে, একদিকে সবুজ কালারের রং করে দেওয়া আছে পার্বত্য অঞ্চল, আর একদিকে গেরুয়া কালারের রং করে দেওয়া আছে মরু অঞ্চল। এদিকে যেগুলো লেখা আছে সব পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য, আর এদিকে যেগুলো লেখা আছে সব মরু অঞ্চলের বৈশিষ্ট্য। তো আমাদের এই ফাঁকা ঘরগুলোতে, সবুজ ঘরগুলোতে লিখতে হবে পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য, আর গেরুয়া ঘরগুলোতে লিখতে হবে আমাদেরকে মরু অঞ্চলের বৈশিষ্ট্য। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। 8-এর দাগের উত্তর, এদিকে পার্বত্য অঞ্চল আছে বাঁ দিকে, আর ডান দিকে আছে মরু অঞ্চল। আমি এদিকে ফাঁকা ঘরগুলোকে লাল কালির চিহ্ন দিয়ে আমি চিহ্নিত করেছি। পার্বত্য অঞ্চলের একটি বৈশিষ্ট্য আমি লিখেছি উঁচু উঁচু পর্বত শ্রেণী, আর ডান দিকে মরু অঞ্চলের বৈশিষ্ট্য লিখেছি দিগদিগন্ত বিস্তৃত বালিরাশি। আবার পার্বত্য অঞ্চলে এদিকে আমি বৈশিষ্ট্য লিখেছি পার্বত্য নদী, আর এদিকে মরু অঞ্চলে একটি বৈশিষ্ট্য লিখেছি বারখান। মরুভূমি অঞ্চলে এক প্রকার ভূমিরূপ দেখতে পাওয়া যায়, সেটাকেই বারখান বলে। পার্বত্য অঞ্চল, এদিকে দেখো ফাঁকা ঘরটা আমি লিখেছি তুষারপাত, আর মরু অঞ্চলের এদিকে ফাঁকা ঘরটা আমি লিখেছি মরুঝড়। পার্বত্য অঞ্চলের এদিকে ফাঁকা ঘরটায় নিচের ফাঁকা ঘরটা আমি লিখেছি ঘোড়া, আর ডান দিকে মরু অঞ্চলের ফাঁকা ঘরটায় আমি লিখেছি উট। কারণ পার্বত্য অঞ্চলে মানুষ ঘোড়াতে যাতায়াত করে, আর মরুভূমি অঞ্চলে মানুষ উটে যাতায়াত করে, তাই আমি এটা উট লিখেছি। এবার আমরা 8-এর দাগের বাকি প্রশ্নটা দেখে নিই। তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে কি কি জিনিস সঙ্গে নেবে, সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখো। এই প্রশ্নটা তোমরা নিজেরা বাড়িতে করবে। পার্বত্য অঞ্চলে অভিযানে গেলে তোমরা কি করবে তার কাল্পনিক একটা বিবরণ লিখবে, আর মরু অঞ্চলে গেলে তার একটা কাল্পনিক বিবরণ নিজেদের ভাষায় লিখবে। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো।